রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী। আজকে গল্পের 10ম পর্ব। প্রফুল্ল বুড়াকে সমাধি মন্দিরে পতিত করিবার পূর্বেই তাহার শয্যা তুলিয়া বনে ফেলিয়া দিয়াছিল। দেখিয়াছিল যে শয্যার নিচে যথার্থই একখানি চৌকা তক্তা, দৈর্ঘ্যে প্রস্থে 3 হাত হইবে, মেঝেতে বসানো আছে। এখন শাবল আনিয়া তাহার চারি তক্তা উঠাইল। অন্ধকার গহ্বর দেখা দিল। ক্রমে অন্ধকারে প্রফুল্ল দেখিল নাবিবার একটা সিঁড়ি আছে বটে। জঙ্গলে কাঠের অভাব নাই। কিছু কাঠের চেলা উঠানে পড়িয়াছিল। প্রফুল্ল তাহা বহিয়া আনিয়া কতগুলা গহ্বর মধ্যে নিক্ষেপ করিল। তাহার পর অনুসন্ধান করিতে লাগিল চকমকি দেশলাই আছে কিনা। বুড়া মানুষ, অবশ্য তামাকু খাইত। স্যার ওয়াল্টার রালের আবিষ্ক্রিয়ার পর কোনো বুড়া তামাকু ব্যতীত এ ছাড়, এ নশ্বর, এ নিরস, এ দুর্বিষহ জীবন শেষ করিতে পারিয়াছে? আমি গ্রন্থকার মুক্ত কণ্ঠে বলিতেছি যে, যদি এমন বুড়া কেহ ছিল তবে তাহার মরা ভালো হয় নাই। তার আর কিছুদিন থাকিয়া এই পৃথিবী দুর্বিষহ যন্ত্রণা ভোগ করাই উচিত ছিল। খুঁজিতে খুঁজিতে প্রফুল্ল চকমকি, শোলা, দেশলাই সব পাইল। তখন প্রফুল্ল গোয়াল উছলাইয়া বিছালি লইয়া আসিল। চকমকির আগুনে বিছালি জ্বালিয়া সেই সরু সিঁড়িতে পাতালে নামিল। শাবল কোদালি আগে নিচে ফেলিয়া দিয়াছিল। দেখিল দিব্য একটি ঘর, বায়ুকোণ আগে ঠিক করিল। তারপর যেসব কাঠ ফেলিয়া দিয়াছিল তাহা বিছালির আগুনে জ্বালিল। উপরে মুক্ত পথ দিয়া ধোঁয়া বাহির হইয়া যাইতে লাগিল। ঘর আলো হইল। সেইখানে প্রফুল্ল খুঁড়িতে আরম্ভ করিল। খুঁড়িতে খুঁড়িতে ঠং করিয়া শব্দ হইল। প্রফুল্লের শরীর রোমাঞ্চিত হইল। বুঝিল ঘটিকি ঘোড়ার গায়ে শাবল ঠেকিয়াছে। কিন্তু কোথা হইতে কার ধন এখানে আসিল তার পরিচয় আগে দিই। বুড়ার নাম কৃষ্ণগোবিন্দ দাস। কৃষ্ণগোবিন্দ কায়স্থের সন্তান। সে স্বচ্ছন্দে দিনপাত করিত, কিন্তু অনেক বয়সে একটা সুন্দরী বৈষ্ণবীর হাতে পড়িয়া রসকলীয় খঞ্জনীতে চিত্ত বিকৃত করিয়া ভেক লইয়া বৈষ্ণবীর সঙ্গে শ্রীবৃন্দাবন প্রয়াণ করিল। এখন শ্রীবৃন্দাবন গিয়া কৃষ্ণগোবিন্দের বৈষ্ণবী ঠাকুরানী সেখানকার বৈষ্ণবদিগের মধুর জয়দেব গীতি, শ্রীমদ্ভাগবতে পাণ্ডিত্য আর নধরগরণ দেখিয়া তৎপাদপদ্ম নিকর সেবনপূর্বক পুণ্য সঞ্চয় মন দিল। দেখিয়া কৃষ্ণগোবিন্দ বৃন্দাবন পরিত্যাগ করিয়া বৈষ্ণবী লইয়া বাংলায় ফিরিয়া আসিলেন। কৃষ্ণগোবিন্দ তখন গরিব। বিষয়কর্মের অনুসন্ধানে মুর্শিদাবাদে গিয়া উপস্থিত হইলেন। কৃষ্ণগোবিন্দের চাকরি জুটিল। কিন্তু তাহার বৈষ্ণবী যে বড় সুন্দরী, নবাব মহলে সে সংবাদ পৌঁছিল। একজন হাবশি খোঁজা বৈষ্ণবীকে বেগম করিবার অভিপ্রায় তাহার নিকেতনে যাতায়াত করিতে লাগিল। বৈষ্ণবী লোভে পড়িয়া রাজি হইল। আবার বেগোজ দেখিয়া কৃষ্ণগোবিন্দ বাবাজি বৈষ্ণবী লইয়া সেখান হইতে পলায়ন করিলেন। কিন্তু কোথায় যান? কৃষ্ণগোবিন্দ মনে করিলেন এ অমূল্য ধন লইয়া লোকালয় বাস অনুচিত। কে কোন দিন কাড়িয়া লইবে। তখন বাবাজি বৈষ্ণবীকে পদ্মাপার লইয়া আসিয়া একটা নিভৃত স্থান অন্বেষণ করিতে লাগিলেন।
পর্যটন করিতে করিতে এই ভগ্ন অট্টালিকায় আসিয়া উপস্থিত হইলেন। দেখিলেন লোকের চক্ষু হইতে তার অমূল্য রত্ন লুকাইয়া রাখিবার স্থান বটে। এখানে জমভিন্ন আর কাহারও সন্ধান রাখিবার সম্ভাবনা নাই। অতএব তাহারা সেইখানেই রহিল। বাবাজি সপ্তাহে সপ্তাহে হাটে গিয়া বাজার করিয়া আনেন, বৈষ্ণবীকে কোথাও বাহির হইতে দেন না। একদিন কৃষ্ণ গোবিন্দ একটা নিচের ঘরে চুলা কাটিতেছিল। মাটি খুঁড়িতে খুঁড়িতে একটা সেকেলে, তখনকার পক্ষেও সেকেলে মোহর পাওয়া গেল। কৃষ্ণ গোবিন্দ সেখানে আরো খুঁড়িল, এক ভার টাকা পাইল। এই টাকাগুলি না পাইলে কৃষ্ণ গোবিন্দের দিন চলা ভার হইত। এক্ষণে স্বচ্ছন্দে দিনপাত হইতে লাগিল। কিন্তু কৃষ্ণ গোবিন্দের এক নতুন জ্বালা হইল। টাকা পাইয়া তাহার স্মরণ হইল যে এই রকম পুরাতন বাড়িতে অনেক অনেক ধন মাটির ভিতর পাইয়াছে। কৃষ্ণ গোবিন্দের দৃঢ় বিশ্বাস হইল এখানে আরো টাকা আছে। এই অবধি কৃষ্ণ গোবিন্দ অনুদিন পতিত ধনের সন্ধান করিতে লাগিল। খুঁজিতে খুঁজিতে অনেক সুড়ঙ্গ, মাটির নিচে অনেক চোরাকুঠুরি বাহির হইল। কৃষ্ণ গোবিন্দ বাতিগ্রস্তের ন্যায় সেই সকল স্থানে অনুসন্ধান করিতে লাগিল, কিন্তু কিছু পাইল না। 1 বৎসর এইরূপ ঘুরিয়া ঘুরিয়া কৃষ্ণ গোবিন্দ কিছু শান্ত হইল, কিন্তু তথাপি মধ্যে মধ্যে নিচে চোর কুঠুরিতে গিয়া সন্ধান করিত। একদিন দেখিল এক অন্ধকার ঘরে এক কোণে একটা কি চকচক করিতেছে। দৌড়িয়া গিয়া তাহা তুলিল। দেখিল মোহর ইঁদুরে মাটি তুলিয়াছিল, সেই মাটির সঙ্গে উহা উঠিয়াছিল। কৃষ্ণ গোবিন্দ তখন কিছু করিল না, হাটবাড়ির অপেক্ষা করিতে লাগিল। এবার হাটবাড়ি বৈষ্ণবীকে বলিল, আমার বড় অসুখ করিয়াছে, তুমি হাট করিতে যাও। বৈষ্ণবী সকালে হাট করিতে গেল। বাবাজি বুঝিলেন বৈষ্ণবী একদিন ছুটি পাইয়াছে, শীঘ্র ফিরিবে না। কৃষ্ণ গোবিন্দ সেই অবকাশে সেই কোণ খুঁড়িতে লাগিল। সেখানে 20 ঘড়া ধন বাহির হইল। পূর্বকালে উত্তর বাঙ্গালায় নীলধ্বজ বংশীয় প্রবল পরাক্রান্ত রাজগণ রাজ্য করিতেন। সে বংশে শেষ রাজা নীলাম্বর দেব। নীলাম্বরের অনেক রাজধানী ছিল, অনেক নগরে অনেক রাজভবন ছিল। এই একটি রাজভবন। এখানে বৎসরে 2-1 সপ্তাহ বাস করিতেন। গৌড়ের বাদশাহ একদা উত্তর বাঙ্গালা জয় করিবার ইচ্ছায় নীলাম্বরের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করিলেন। নীলাম্বর বিবেচনা করিলেন যে কি জানি, যদি পাঠানেরা রাজধানী আক্রমণ করিয়া অধিকার করে, তবে পূর্বপুরুষদিকে সঞ্চিত ধনরাশি তাহাদের হস্তগত হইবে। আগে সাবধান হওয়া ভালো। এই বিবেচনা করিয়া যুদ্ধের পূর্বে নীলাম্বর অতি সঙ্গোপনে রাজভাণ্ডার হইতে ধন সকল এইখানে আনিলেন, স্বহস্তে তাহা মাটিতে পুঁতিয়া রাখিলেন। আর কেহ জানিল না যে কোথায় ধন রহিল। যুদ্ধে নীলাম্বর বন্দী হইলেন। পাঠান সেনাপতি তাহাকে গৌড়ে চালান করিল। তারপরে আর তাহাকে মনুষ্য লোকে কেহ দেখে নাই। তাহার শেষ কি হইল কেহ জানে না। তিনি আর কখনো দেশে ফেরেন নাই। সেই অবধি তাহার ধনরাশি সেইখানে পোতা রহিল। সেই ধনরাশি কৃষ্ণ গোবিন্দ পাইল। সুবর্ণ, হীরক, মুক্তা, অন্য রত্ন অসংখ্য অগণ্য, কেহ স্থির করিতে পারে না কত। কৃষ্ণ গোবিন্দ 20 ঘড়া এইরূপ ধন পাইল। কৃষ্ণ গোবিন্দ ঘড়াগুলি সাবধানে পুঁতিয়া রাখিল। বৈষ্ণবীকে একদিনের তরেও এ ধনের কথা কিছুই জানিতে দিল না। কৃষ্ণ গোবিন্দ অতিশয় কৃপণ, ইহা হইতে একটি মোহর লইয়াও কখনো খরচ করিল না।
এ ধন গায়ের রক্তের মতো বোধ করিত। সেই ভারের টাকাতেই কায় ক্লেশে দিন চালাইতে লাগিল। সেই ধন এখন প্রফুল্ল পাইল। ঘড়াগুলি বেশ করিয়া পুতিয়া রাখিয়া আসিয়া প্রফুল্ল শয়ন করিল। সমস্ত দিনের পরিশ্রমের পর সেই বিচালির বিছানায় প্রফুল্ল শীঘ্রই নিদ্রায় অভিভূত হইল। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই একাদশ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।